হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে গাছেদের কিছু ঘরের খাবার নিয়েই চলে এসেছি। এটা হচ্ছে ভাতের মাড়, আর এটাকে জলের সাথে মিক্সড করে খাবারটা একটু দিয়ে দেব। আর কাজ তো আজকে রয়েছে আপনাদের জন্য, থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন, একটা লাইট ওয়েট বেড তৈরি করে একটা আমার ভীষণ প্রিয় সবজির বীজ আমি আজকে বপন করব। তো এই সবজির বীজটা আজকে আসলে বপন করব এটা ভাবিনি, মানে বীজটা আমার হাতে লাকিলি লেগে গেছে। মানে বীজটা পাবো আমি ভাবতেই পারিনি, কারণ আমি বীজটা গত বছর রেখে দিয়েছিলাম বাগানেরই। তো এর আগে একবার সেটাকে আমি দেখলাম বীজটা পুষ্ট হয়েছে নাকি, সেই সবজিটাকে ভেঙে আমি দেখার চেষ্টা করলাম, কিন্তু একদম বাজে কোয়ালিটির, মানে বীজটা পুষ্টই হয়ইনি। তো মনটা বেশ খারাপ হয়ে গেছিলো। বীজটা আমি কখনো করিনি, গত বছরই ফার্স্ট টাইম করেছিলাম আর ভীষণ ভালো হয়েছিল। তো এবারে কালকে আমি ভাবলাম সেটা সেখানেই ওরকমভাবেই ফেলে রেখেছিলাম সিঁড়িতে, যেখানে আমি আমার বীজগুলো রাখি। তো কালকে ভাবলাম একবার আমি ওর মধ্যে আর একবার ট্রাই করি যে একটা দুটো বীজও ভালো পাওয়া যায় কিনা। আর ওটা ঝাঁকাতেই কয়েকটা এত সুন্দর বীজ বেরিয়ে এলো, একেবারে পুষ্ট। আর আমার তো একদম হাতে মনে হলো লটারি লেগে গেছে। ভীষণ খুশি হয়ে বীজগুলোকে রেখে দিলাম আর ভাবলাম আজকেই বীজগুলোকে বসাতে হবে। তো সেই মতো সকাল সকাল এই যে চলে এসে আমি তৈরি করে নেব আজকে একটা লাইট ওয়েট বেড। তার জন্যে একটা গ্রো ব্যাগ নেব। গত বছরেও কিন্তু ওটা আমার গ্রো ব্যাগেই হয়েছিল, 12 ইঞ্চি গ্রো ব্যাগ। তবে একটা চেঞ্জ হয়েছে, আমি যে কালারের বীজ গত বছর বসিয়েছিলাম এবারে কিন্তু কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। তো কেন এরকম হলো জানি না, বীজের কালার তো মোটামুটি একই থাকে, এরকমভাবে যে চেঞ্জ হয়ে যায় সেটা আমি তো দেখিনি। যাই হোক, দেখা যাক বসিয়ে বীজটা কেমন হয়, মানে গাছ আদৌ ওঠে নাকি। তবে আশা করছি উঠবে, কারণ বীজটা বেশ পুষ্ট হয়েছে। তো কী সেটা, সেই বীজ চলুন সেটা তো অবশ্যই আপনাদের বলবো। আর তার জন্যে এই যে আমার বেডের জন্য লাগবে একটা 12 ইঞ্চি গ্রো ব্যাগ। আর এখানে যে ভেন্ডি গাছের যে টবটা ছিল, মানে গ্রো ব্যাগটা ছিল, ওইটাকেই আজকে আমি একটু পরিষ্কার করে নেব আর ওটাতেই বসিয়ে দেব। তো এই যে ভেন্ডি গাছের এই গ্রো ব্যাগটা দেখলাম এই যে উঁচু করে বেশ ভারী, আর ভারী হলে কিন্তু এদিক ওদিকে সরানো বেশ মুশকিল কাজ। তো আমি আবার ওটাকে একটু লাইট ওয়েট করার জন্যে এই দেখুন ওটার ভেতরে দিয়ে নিয়েছি একটু আখের পাতা, আর এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা চায়ের লিকার। এই যে চায়ের লিকারটা দেখতে পাচ্ছেন, এটা বেশ অনেক দিনেরই হয়ে গেছে, ওটা মোটামুটি এখন জল দিলে একেবারে মাটির মতোই হয়ে গেছে। আর কিছুটা নিয়ে নিয়েছি এই যে 2-1 দিনের ব্যবহার করা যে চায়ের লিকার। আর এখানে আমি নিয়ে নিয়েছি খানিকটা গোবর সার, আর নিয়েছি এই কিচেন কম্পোস্টটা যে দেখতে পাচ্ছেন, এটা বেশ অনেক দিনেরই। এটাও একটা গ্রো ব্যাগে তৈরি করার পর এই যে এখানে খানিকটা ছিল, সেটাও নিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা কোকোপিট। তো কোকোপিট তো আপনারা জানেনই, লাইট ওয়েট বেড করতে কোকোপিট হচ্ছে দারুণ জিনিস, মানে খুবই হালকা থাকে, জল ধরে রাখে। তো খুব ভালো, কোকোপিটে কিন্তু গাছ মরে যাওয়ার কোনো ভয় নেই। অনেক বন্ধুরা অনেক সময় জিজ্ঞাসা করেন যে কোকোপিটে কি গাছ মরে যায় নাকি। একদমই না, কারণ আমি প্রত্যেকটা বেডে কিন্তু কোকোপিট প্রচুর পরিমাণে ব্যবহার করি। আর এই যে বেডটা আমি ঢাললাম মাটিটা, এই দেখুন এখানেও কিন্তু অনেক কিছুই দেওয়া ছিল কিচেন ওয়েস্টের, নিশ্চয়ই এগুলো এই যে কালো কালো হয়েছে সেগুলো হয়তো গার্ডেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট এগুলো দিয়েই তৈরি করেছিলাম। তো উপর থেকে নিচের দিকের যে মাটিটা, সাধারণত নিচের দিকেই এই পাতা, গার্ডেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট এগুলো বেশি দেওয়া থাকে, ওইগুলো কিন্তু আমি একটু নিয়ে নিয়েছি, যাতে এই যে যেটা নিলাম লাইট ওয়েট করার জন্য সেগুলোও দিয়ে নিলাম। আর ওখান থেকে একটু সামান্য মাটি নিলাম, যাতে এখনই আমি এই যে বীজটা বপন করব, তো সেখানে একটুখানি এরকম তৈরি মাটি ওপরে দিয়ে নিলে খুব ভালো হবে। আর যেগুলো আপনারা যখন এরকম বেড তৈরি করবেন, যেগুলো যে একটু বড় ডেলা থাকে বা একটু যেগুলো এখনও ভালো করে ডিকম্পোস্ট হয়নি, সেই সব জিনিসগুলো এই যে বেডের নিচের দিকে দিয়ে নেবেন, কোনো প্রবলেম হবে না। দেখবেন কিছুদিনের মধ্যে ওগুলোও কিন্তু আবার পচে মাটি হয়ে যাবে। তো অনেক সময়ই আমাদের অনেক বন্ধুরা এই যে গোবর সার পান না, অনেকেই শেয়ার করেন যে গোবর সার পাওয়া সম্ভব হয় না।
সেক্ষেত্রে আপনারা যদি বাগানে সব সময় একটা কম্পোস্ট সার তৈরি করেন, মানে সেটা হোক গাছপালা দিয়ে, এই যে পুরনো গাছগুলো আমাদের উঠে যায়, যেমন আমি ওই যে বড় প্লাস্টিকটায় আপনারা অনেকেই দেখেছেন তৈরি করছি। তারপরে কিচেন ওয়েস্টের যত কিচেন ওয়েস্ট সেখানে দিয়ে দিন। এরকম করে সব দিয়ে যদি একটা কম্পোস্ট সার সবসময় আপনি গার্ডেনে তৈরি করে রাখেন, তাহলে কিন্তু গোবর সার হাতের কাছে না পেলেও ওই সারটা দিয়ে আপনারা মাটি তৈরি করতে পারবেন। কারণ ওই যে ডিকম্পোস্ট হয়ে সব যে সারটা তৈরি হয়, ওটাতেও কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। তো খুব ভালো পুষ্টিকর একটা মাটি ওই কম্পোস্ট সার দিয়েও তৈরি করতে পারবেন। তারপর তার মধ্যে আপনারা ভার্মি কম্পোস্টও দিতে পারেন, একটু খোল সার দিতে পারেন। এই সব দিয়ে খুব সুন্দর সুন্দর বেড কিন্তু গোবর সার ছাড়াও তৈরি করা যায়। আর সেই মাটিতেও কিন্তু দারুণ সুন্দর গাছ হবে। মাটিটা ঝুরঝুরে হলেই হলো। আর এবারে চলুন দেখে নিই কী সেই বীজ যেটা পেয়ে আমি এই যে ভীষণ খুশি হলাম। আসলে সেটা হচ্ছে পোড়ল। গত বছর পোড়ল আমার বাগানে হয়েছিল, আর এত সুন্দর হয়েছিল। অনেক বছর পর বলতে গেলে আমি পোড়ল কবে খেয়েছি সত্যি সত্যিই আমার মনেই ছিল না। আর বাজার থেকে কোনো দিন যে পোড়ল কিনে খেয়েছি বলে আমার কিন্তু মনে পড়ে না। অনেকে এটাকে ধুন্দলও বলেন। তো এই দেখুন, প্রথম যখন আমি বীজটা বার করেছিলাম কিছুদিন আগে, তখন দেখলাম এরকম, তখন ওই যে বললাম মনটা খারাপ হয়ে গেছিলো। কিন্তু কালকে বিকেলে এই যে এটাকে ঝাড়তেই এর মধ্যে থেকে বেরিয়ে এলো বেশ কয়েকটা পুষ্ট বীজ। সে আর আনন্দ আর দেখে কে, সত্যি সত্যিই ভীষণ খুশি হয়েছিলাম তখন দেখে। আর এখন ইচ্ছে করলেও কোনো বীজ কিনতে যাওয়ার মতো সময় আমার হাতে একেবারে নেই, কারণ দুটো ছেলেরই এক্সাম চলছে, বাইরে একেবারে বেরোতে পারছি না। তো এখানে আমি দিয়ে দেব 4টে গাছ, রাখবো কিন্তু একটাই। দেখা যাক এগুলো হয় কি না, বুঝতে পারছি না হবে কি না। কারণ গত বছরে তো আমার মনে হচ্ছে যেন কালোই এনেছিলাম বীজগুলো, সামনের বাড়ির দাদাই দিয়েছিল। আর এবারে কি করে সাদা বীজ হয়ে গেল জানি না। তো দেখা যাক। এটা ভীষণ প্রিয় একটা সবজি, মানে গত বছর খুবই ভাল লেগেছিল। এই যে যখন হয়েছিল খেতে কিন্তু ভীষণ সুন্দর। আর একটা বীজও আমি বসাবো, আর এটা হচ্ছে অপরাজিতা ফুলের বীজ। এই যে এই সময়ে পুজোর ফুলের জন্য এগুলো দরকার হয়। তো একটা দুটো গাছ যদি হয় টবের মধ্যে, হলেই কিন্তু বেশ অনেকটা করে ফুল পাওয়া যাবে। ব্যাস। তো একটু আগেই কিন্তু আজকে হনুমানের ডাক শুনেছি, তো একটুখানি হারভেস্ট এখন করে নিতে হবে, তা না হলে ওই যে বেগুনগুলো সুন্দর সুন্দর হয়েছে হনুমানের পেটেই যাবে। কিন্তু এখন আমি একটুখানি ব্রেক নেব, আবার ফিরে আসবো খানিকক্ষণ পরে। তো সব ফেলে রেখে এই যে চলে গেছিলাম, আর ফিরে এলাম আবার ঘন্টা দেড়েক পরে। তো চলুন এবারে হারভেস্টিংটুকু করে নিই। কী কী আছে প্রথমে, না এগুলো এখনও তোলার মতো হয়নি, আর একটু বড় হবে। এটা কিন্তু তোলার মতো হয়ে গেছে, এটা আর বড় হবে না মনে হচ্ছে। না কি হবে, না থাক, আর দুদিন। তুলতে গিয়েও তুললাম না, কারণ মনে হলো আর একটু বড় হবে, তো দুদিন থাক। বরং আজকে করব নিম বেগুন। এই যে সেদিন একটু নিম পাতার বেগুন নিয়েছিলাম, এই সময়টা নিম বেগুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই দেখুন এই বেগুনগুলো খুব সুন্দর হয়েছে। আর এদিকে একটা এই যে লুকিয়ে রেখেছি, এটাও আরও বড় হবে। আর নিচ থেকে একটু নিম পাতা আমি নিয়েই এসেছি। আর নিম বেগুনের জন্য খুব বেশি বেগুন লাগে না, এটুকুতেই হয়ে যাবে। বাচ্চাগুলো তো খায় না, শুধু আমি আর অন্তিম। এখানেও একটু নিম পাতা রয়েছে, কারণ নিচেও খুব বেশি নিম পাতা আমি পাইনি, একটুই পেলাম। এদিকে এই বেগুনটাও না, এটা বড় হবে আরও।
আর তুলে নেব একটু বাঁধাকপি। এটা বেশ ভারী হয়েছে, খুব টাইট। কিছুটা পাতা এই যে ছাড়িয়ে নিলাম আর আমাদের এই যে জায়গাতে দিয়ে দিলাম। বাঁধাকপি আজকে আর একটা নেব। এই যে এখন একজন একজন করে দেব সবাইকে, তো এক একদিন তুলছি আর এই একজন একজন করে দিচ্ছি। তো এইটুকু একটা ছাদ বাগানের সবজি দেখুন কত পরিমাণে করা যেতে পারে, যে নিজে খেয়ে আবার কিন্তু একটু আধটু দেওয়াও যেতে পারে। আসলে বাগানের সবজি দিতে পারলে তো ভীষণই ভালো লাগে, সবাইকে যদি একটু একটু করে কিছু একটা দিতে পারি। একটু বিনসও এই যে তোলার মতো হয়ে গেছে। বিনসগুলো এখন যত এই যে গরম বাড়বে, কোয়ালিটি কিন্তু আর শীতের মতো হবে না। এই যে টেরে বেঁকে এরকম ছোট ছোটই হবে। এদিকেও কয়েকটা রয়েছে মনে হচ্ছে, হ্যাঁ এদিকে অনেকগুলোই রয়েছে। চলুন তাড়াতাড়ি করে তুলে নিই, যা রোদ উঠেছে মনে হচ্ছে এই বিনসগুলো এখানেই ভাজা হয়ে যাবে। প্রচণ্ড রোদের তাপ। এই দিকেও মনে হচ্ছে দু চারটে আছে, হ্যাঁ এদিকেও কিছুটা রয়েছে। ওই যে এখানে সেখানে চারদিকে যে টুকিটাকি করে যে এরকম গাছ লাগিয়ে রাখি, তো দেখুন সবগুলো মিলিয়ে কিন্তু প্রত্যেক দিনই বেশ অনেকটা করে বিনস পাই। ব্যাস এখানেও অনেকগুলোই হলো, বিনস বেশ অনেকটাই হলো। বাবা এই দিকে একটা এই যে মরা মরা গাছ, সেটাতেও দেখুন কয়েকটা রয়েছে। আর এখান থেকে তুলে নেব এই যে ওলকপিটা। এই ওলকপিগুলো কিন্তু একটু বুড়োই হয়ে গেছে, আর ওলকপি তো জানেন একটু বয়স হয়ে গেলে সেগুলো এমনিতে খেতে আর ভালো লাগে না। তো এটাই আগের দিন করেছিলাম রসুন বাটা, সেটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো এটাও ওইভাবেই খেতে হবে। আর সাইজটা দেখুন গোল না হয়ে একদম লম্বা হয়েছে। আর এখান থেকে নিয়ে নেব ওই পনকা শাকগুলো। ওই যে তোলার পরে যে ছোট্ট ছোট্ট ডগা ছিল দেখুন, সেখান থেকে আবার নতুন ডগা হয়েছে। তো এখানে রেখে দিলে এখন একদম ফুল হয়ে যাবে, বরং 2-3 দিন যদি রাখতেও হয় ফ্রিজে রেখে দিলে বরং ভালো থাকবে। এই যে বাকি যে ছোট ছোট ডগাগুলো থাকলো দেখবেন এগুলো আবার 2-3 দিনের মধ্যে বেশ বড় হয়ে যাবে। আর এটা তো একদমই অল্প হয়েছে, আবার একদিন তুলে একসাথে করা যাবে। আর বাগানের এই যে অর্গ্যানিক সবজি, এগুলো যদি ফ্রিজে 4-5 দিন রাখা হয় তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না, একদম যেমনকার তেমনই থাকে। আর নেব একটু ধনেপাতা। ধনেপাতাগুলো সব বড় বড় গাছই হয়ে গেল, তবে মাথাগুলো কিন্তু একদম এই যে কচি। ধনিয়ার বীজ নিয়ে আর পালংয়ের বীজ নিয়ে এবার কিন্তু আমি বেশ ভুগেছি। তো তার জন্যেই এবারে দুটো বীজই আমি বাগানেই তৈরি করছি। এই দেখুন এদিকে প্রচুর ধনিয়ার ফুল ফুটেছে, আর একটা জায়গা তৈরি হয়েও গেছে বীজ। আর এদিকে প্রচুর পরিমাণে এই যে পালং শাকের বীজও রেডি হচ্ছে। যদি বৃষ্টি না হয় তাহলে বেশ ভালো করেই এগুলো রেডি হয়ে যাবে। আর এই দিকে একটা এই যে বড় ধনিয়া পাতা হয়েছে, এখান থেকেও নিয়ে নিই। বিশাল বড় একেবারে বটবৃক্ষ হয়ে গেছে। এই দেখুন এখান থেকে ডগাটা ভেঙে নিই, তাহলে আবার প্রচুর হবে সাইড দিয়ে।
ব্যাস, সব বড় পাতাগুলো নিয়ে নিয়েছি। এই দেখুন একটাতেই কতগুলো হলো। এইটুকু আমি ওই দিকের থেকে তুলেছি। এই দেখুন একটা গাছের পাতা। তো এরকম যদি 8-10টা গাছ থাকে তাহলেই কিন্তু ধনিয়া পাতার চাহিদা একেবারে পূরণ হয়ে আরও বয়ে যায়। তো হারভেস্ট তো মোটামুটি হয়ে গেছে, আর এই যে ফুলগুলো তুলে চলুন দেখে নিই কী কী হারভেস্ট হলো। তো এই দেখুন খুব সুন্দর একটা হারভেস্ট কিন্তু আজকেও হয়ে গেছে। আর যা রোদ উঠে গেছে আর কিছু তোলার উপায়ও নেই, মানে ছাদে আর থাকা যাচ্ছে না। আমারও সময় শেষ হয়ে এসেছে, চলুন এবারে বিদায় নিই। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে আমার যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।